আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত এবং বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার এবং এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষার যেটাকে বলা হয় মাতৃগর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে একজন নতুন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ দায়িত্বে নিজ পরিচয় এই ভদ্রলোকে নিয়োগ দিয়েছেন। তার শিক্ষা, তার রাজনীতির পরিচয়, তার যোগ্যতা ইত্যাদি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে। আমি ভদ্রলোককে চিনি না। ফেসবুকে তার যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অনেক বিশাল ফিরিস্তি এসেছে। তো এই বিষয়গুলো নিয়ে তার পক্ষের যারা লোকজন আছে নানা রকম ইতিবাচক কথা বলছেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার মতো প্রাজ্ঞ অভিজ্ঞ অনেক বিদেশি বড় বড় ডিগ্রিওয়ালা একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ লাভ করেছেন, তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক পরিবর্তন হবে। সাম্প্রতিক সময় বিশেষ করে আওয়ামী লীগ জমানাতে যে চা সামোসা সিঙ্গারা মার্কা যে ভাইস চ্যান্সেলর এসেছিলেন, তারপর আরেফিন সিদ্দিকীর মতো ব্যক্তিত্বহীন, তারপরে দলদাস ভাইস চ্যান্সেলর এসেছিলেন যিনি সব জায়গাতে মোমবাতি জ্বালাতেন। তো তাদের চাইতে এই নতুন যে ভাইস চ্যান্সেলর এসেছেন তিনি শতগুণ ভালো হবেন এরকম আশা ভরসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের যে চত্বর সেই চত্বরের সঙ্গে আমার ঘাম শ্রম অনেক কিছুই জড়িত। বিশ্ববিদ্যালয়কে আমি যতটুকু জানি এবং বুঝি শুধু এখানে নয়, আরও অনেক জায়গাতে। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, আরও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি। অনেক জায়গাতে অনেক লাইব্রেরিতে পড়ার সুযোগ হয়েছে, অনেক জায়গাতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে। বিশ্বের সবচেয়ে যারা ট্যালেন্টেড লোক, যাদেরকে গ্লোবাল পার্সপেক্টিভে যাদেরকে বলা হয় যে তারা একটা বিশ্বমানের ইন্টেলেকচুয়াল, তাদের সঙ্গে এক টেবিলে বসে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটি ভালো হয়নি। এটি এই আন্দোলনের যে আমাদের সফলতা সেই সফলতাকে কলুষিত করবে। আর এই যে নিপাট একজন ভদ্রলোক, তিনি একজন শিক্ষক, অতি উচ্চ মার্গের শিক্ষক নিঃসন্দেহে, তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে এবং তিনি বিপদের মধ্যে পড়বেন, সমালোচনার মধ্যে পড়বেন যিনি নিয়োজিত হলেন। তারপর যিনি তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন। কারণ কি? কারণ হলো অতি বিপ্লবী, অতি দলবাস লোক ভালো হয় না, মানে পছন্দের লোক ভালো হয় না। আমরা কয়েকজন লোককে, যেমন দেখা গেল সাদেকা হালিমকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, প্রফেসর ডক্টর মিজানুর রহমানকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, তারপরে ওয়াহিদুজ্জামান চানকে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। আর এখন এই যে কথা হচ্ছে যে 2 কোটি টাকা দাও ভাইস চ্যান্সেলর হও, দীপুমণিকে নিয়ে স্লোগান হচ্ছে। তো কাজেই ভাইস চ্যান্সেলরের যে পদ পদবিটি এটি সাম্প্রতিক সময় অবদমিত হতে হতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে যে ওই চেয়ারটিকে একেবারে দুধ দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত ওখানে আসলে আলোর বিস্ফোরণ ঘটবে না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং পরিবেশের বাইরে, আবহাওয়ার বাইরে তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরপরে অক্সফোর্ড ক্যামব্রিজেতে পড়াশোনা করেছেন এবং যারা লেখাপড়া কম জানেন তারা মনে করেন যে কেউ যদি ইয়েল ইউনিভার্সিটিতে পড়ে, হার্ভার্ডে পড়ে, আরে জয় তো হার্ভার্ডে পড়ে, হার্ভার্ড থেকে পাশ করেছে। আমাদের নসরুল হামিদ বিপু, তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তারপরে একজন মন্ত্রী, আমি নাম বলবো না, গিবত হয়ে যাবে, তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তো তার পিএইচ ছিলেন। তো তিনি আমি জিজ্ঞাসা করলাম যে উনি হার্ভার্ডে কি পড়েছেন? কিছুই পড়েন না, হার্ভার্ডের একটা কোর্স আছে, $15,000 দিতে হয়, সেই $15,000 দিয়ে সেই কোর্সটা করেছে। আর ওই কোর্সের যত কোশ্চেন টোশ্চেন যা কিছু আছে সব আমি তৈরি করে দিয়েছি। তো সেই মন্ত্রী বলতেন যে সে হার্ভার্ডে পড়াশোনা করেছে। তো অক্সফোর্ডেও একই অবস্থা। অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে বিশ্বের অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অনেকগুলো কোটা আছে, অনেকগুলো বিষয়াদি আছে। আপনি পিএইচডির জন্য এক ধরনের কোটা, বিদেশিদের জন্য এক ধরনের কোটা, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, দেয়ার আর ম্যানি থিংস। তো কাজেই এ ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে খুব বেশি
ভালো কিছু জানবে, আর যদি সিটি কলেজ, কমার্স কলেজ বা রাজশাহী কলেজে পড়লে যে কিছু জানবে না, নট লাইক দ্যাট। শিক্ষাটা একান্তই একটা ব্যক্তিগত বিষয়। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, যেমন যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরেন, মানে ভালো ছাত্র, ভালো রেজাল্ট, এখনো পর্যন্ত বাংলাদেশে রেজা কিবরিয়ার পর্যায়ের ভালো ছাত্র দ্বিতীয় কেউ আছেন বলে আমার জানা নেই। তিনি বিশ্ববিদ্যালয় লেভেলে যে রেজাল্ট করেছেন, তো সেই রেজাল্টে মানে গ্লোবাল সারা পৃথিবীতে ইকোনমিক্সের যে ভালো রেজাল্ট আছে, তার মধ্যে প্রধানতম রেজাল্ট কিন্তু এই রেজা কিবরিয়া সাহেবের, শাহ এম এস কিবরিয়া সাহেবের ছেলে। কিন্তু এই রেজা কিবরিয়া সাহেব যখন রাজনীতি করতে এলেন, গণ অধিকার পরিষদ করলেন, ভিপি নুরুল হক নুরু, তার সঙ্গে তিনি কিন্তু পারেননি। এবং ভিপি নুরুল হক নুরু একজন পাড়াগাঁয়ের একেবারে সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক নেতা। তো তিনি যদি চাইতেন, করেছেন কিনা জানি না, তিনি দৈনিক 10 বার করে গাবতলীর হাটে নিয়ে রেজা কিবরিয়াকে বিক্রি করতে পারতেন, আবার ক্রয় করে নিয়ে আসতে পারতেন। তো কাজেই জ্ঞান থাকলে যে সব কিছু হয়, নট লাইক দ্যাট। এবং রেজা কিবরিয়া এই নুরুরদের সাথে না পেরে সে যে পুরো রাজনীতির থেকে কিভাবে অ্যাবান্ডেন্ট হয়ে গেল, এখন আপনি এটাকে মেধা কিভাবে বলবেন? তো শিক্ষকতা একটা জিনিস। খুব বড় শিক্ষক ছিলেন স্যার আইজাক নিউটন, দ্য টিচার্স, মানে দ্য প্রফেসর অফ ম্যাথমেটিক্স। তারপর কিন্তু অবাক করার ব্যাপার হলো যে নিউটন সাহেব যখন ক্লাসে ঢুকতেন, ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ওই ব্ল্যাকবোর্ডে লিখতেন, ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি অঙ্ক করতেন, আর যাকে বলা হয় পিছনে তাকাতেন না। এরপরে পিছনে যারা ছিল তারা সবাই চলে যেত, একটা সিঙ্গেল ছাত্র থাকতো না। এবং তিনি কখনো টেরই পাননি যে তিনি যখন লেকচার দিচ্ছিলেন তার ক্লাসে একজন লোক নেই। পড়ে দেখেন, এই হলো অতি মেধাবীদের অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে পদটি, এই পদটি প্রশাসনিক পদ। স্বাধীনতার পরে অনেকেই এসেছেন, তো তার মধ্যে আমি যাদেরকে দেখেছি, প্রফেসর একা আজাদ চৌধুরী এবং এমাজউদ্দিন সাহেব, সর্বজন শ্রদ্ধেয়, যে দলেরই থাকুন না কেন। কিন্তু এর আগে অন্য ছিলেন, সাদেক হালিমের সাহেবের বাবা ছিলেন, প্রফেসর মান্নান ছিলেন, তারা অনেক বিখ্যাত। কিন্তু আমি এই দুজনকে আমি একেবারে কাছের থেকে দেখেছি। ঠিক এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার না থাকলে তিনি যত বড় ভালো শিক্ষকই হন না কেন, তিনি এরা কিন্তু খুব ভালো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার সঙ্গে সঙ্গে তাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল। তাদের সামনে অনেক শিক্ষক বসতে সাহস পেতেন না, ডিপার্টমেন্টের ডিন সাহস পেতেন না। তো সেই যোগ্যতাগুলো না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব নয়। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে হলে তাকে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং তার একটা কানেক্টিভিটি থাকতে হবে, পলিটিক্যাল কানেক্টিভিটি থাকতে হবে, এবং দ্যাট মাস্ট বি মাইটি অ্যান্ড পাওয়ারফুল। তো সেই দিক থেকে যিনি আসছেন, তার যে পলিটিক্যাল কানেকশন, সেই কানেকশনের যদি সেই কানেকশনে যদি ক্ষমতা না থাকে এবং লাইন না থাকে, তাহলে তার পক্ষে ওই পদে বসে সাস্টেন করা একেবারেই সম্ভব নয়। ফলে কি হচ্ছে, বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে ছাত্র সংগঠনগুলো যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসবে, শিক্ষকদের মধ্যে যে দলাদলি আছে, তার এই যে কয়েকটি বক্তব্য দেখেছি, আমার কাছে কোনো বক্তব্যতেই মনে হয়নি যে তার মধ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্ষমতা এটা রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো, এগুলোর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে বেশিরভাগ লোকেরই। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক বা প্রো ভাইস চ্যান্সেলর হোক, তারা ট্রাস্টি বোর্ড বা মালিকদের তাবেদারি করেই ওখানে থাকতে হয়। এই হলো সোজা পার্থক্য। তাহলে এখন তিনি যতই শিক্ষিত হন, সজ্জন হন, তাকে এই যে নিয়োগটা দেওয়া হলো, তিনি প্রথমে চলে গেছেন সেই রাজু ভাস্কর্যে ছাত্রদের সমর্থন দেওয়ার জন্য। তার কাছে মনে হয়েছে ছাত্রদের দয়া এবং করুণায় তিনি সেখানে আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে সেখানে গিয়েছেন। এবং এ সকল সমন্বয়করা তার সামনে গেলে তিনি ভুলে যাবেন যে কে প্রভু, কে মালিক, আর কে তার কর্মচারী, কে শিক্ষক, কে ছাত্র, তিনি ভুলে যাবেন। এটাই আমার কাছে প্রথম দিনই মনে হয়েছে। ব্যক্তিত্ব একটা আলাদা জিনিস, নেতৃত্ব একটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত। তো এখন এই ভদ্রলোককে, অবশ্যই তিনি শিক্ষিত মার্জিত নসে, তিনি অক্সফোর্ডে পড়লেন কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে দিয়েছেন। ভিন্ন মত পোষণ করা আমার অভ্যাস, এবং সেই ভিন্ন মত থেকে আমি এই কথাগুলো বললাম। আপনাদের যদি কারো ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন, সমালোচনা করবেন। আর যদি মনে হয় যে না, আমি যেটা বলেছি তার চেয়ে ভালো যুক্তি আছে, তার জীবনে সেই ট্র্যাক রেকর্ড আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অতীতে সেই আপনি একবার চিন্তা করুন তো, স্যার এফ রহমান যখন বাঙালিদের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর হলেন, আপনি গিয়ে দেখেন তো তার ছবিটা কত আগের। এখনো পর্যন্ত ছবির দিকে তাকালে আপনার স্যালুট দিতে ইচ্ছা করবে। তার পাশে বর্তমান ভাইস চ্যান্সেলরের একটা ছবি, স্যার এফ রহমানের পাশে, একটু নিয়ে দেখান তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সকল নাম করা ভাইস চ্যান্সেলর ছিলেন, একটু লিস্টগুলো দেখেন তো। ব্রিটিশ জমানাতে কারা ছিলেন, এমনকি পাকিস্তান জমানাতে কারা ছিলেন, স্বাধীন বাংলাদেশে কারা ছিলেন। আর এই ভাইস চ্যান্সেলর তো দূরের কথা, প্রফেসর আহমেদ শরীফের গালাগালির চোটে বঙ্গবন্ধু থরথর করে কাঁপতেন। আহমদ ছাপার গালাগালিতে শেখ কামাল বঙ্গবন্ধু ভয়ের চোটে ঢাকা বিশ্ব নীলক্ষেতের দিকে তিনি তাকাতে সাহস পেতেন না। দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে একজন যিনি ভাইস চ্যান্সেলর হবেন, তিনি তো আমারও স্যার, আপনারও স্যার। তো তাকে তো আমাকে স্যার হিসেবে মান্য করতে হবে, অন্তর থেকে, হৃদয় থেকে। এটা চাপিয়ে দেওয়া যাবে না। কাজেই যারা দেখছেন তারা যদি অপেক্ষা করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে। এই বিষয়টা এত সহজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরটা এত সহজ নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।